আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জনস্রোতের সামনে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা, সবাইকে নিয়ে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গঠনের অঙ্গীকার। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। দেড় যুগের বেশি সময় পর দেশের মাটিতে মা খালেদা জিয়ার পাশে তারেক রহমান, দ্রুত পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আবেগ আপ্লুত তারেক রহমান, খোলা পায়ে নিলেন মাটির স্পর্শ, হাতে তুললেন দেশ মাতৃকার মাটি। প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানীতে গণজোয়ারের জনসমুদ্র। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পতাকাবাহী প্রত্যাবর্তনে উচ্ছ্বাসে উত্তাল বাংলাদেশ। রহমান, তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন বিটিভির ৬২ বছরে পদার্পণ, চ্যানেল আয়ের চেতনা চত্বরে আনন্দ আয়োজনে সোনালী দিনের স্মৃতিচারণ। এবং প্রতিভাবান ১৫ শিল্পী নিয়ে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল, বিচারক ও দর্শকদের ভোটে সেরা ৮ বাছাই। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। প্রায় দেড় যুগ পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যর্থনা সমাবেশে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোষণা দেন আই হ্যাভ এ প্ল্যান। রাষ্ট্র গঠনে সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। ১৯৭১ আর জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত ও নিরাপদ বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মনির হোসেনের ভিডিও চিত্রে রাহুল রয়ের রিপোর্ট। রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তৈরি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভ্যর্থনা মঞ্চ। লাখো মানুষের ভালোবাসার জনস্রোতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঞ্চে আসেন প্রায় ৪ ঘণ্টায়। বিকেল ৩:৫৩ যখন তিনি মঞ্চে ওঠেন, তখন নেতাকর্মীদের উল্লাস আর অভিবাদনই বলে দিয়েছে কত প্রতীক্ষিত তার আগমন। সতেরো বছর পর উপরে জন্মভূমির আকাশ, নিচে মঞ্চ আর সামনে নেতাকর্মীরা। প্রিয় বাংলাদেশ, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর এক তরুণ এই দেশ ছেড়েছিলেন, আর ১৭ বছর পর যখন ফিরলেন তখন তিনি অনেক পরিণত। বহু মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্ন। বক্তব্যেও জানালেন তার দেশ গঠনের পরিকল্পনার কথা। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country
ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। সবাইকে নিয়ে সমৃদ্ধ আর শান্তির বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। গুরুতর অসুস্থতার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন, নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না, এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি। অভ্যর্থনা সমাবেশে বক্তব্যের পরেই তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান তার অসুস্থ মার কাছে। কোনো বিশেষণ, কোনো শব্দগুচ্ছই যথেষ্ট নয় এমন ফিরে আসা গল্পের বর্ণনায়। তবে এটুকু বলাই যায়, রাজ্যহারা এক রাজপুত্রের রাজকীয় প্রত্যাবর্তন। বড় অস্থির সময়ের বাংলাদেশে অনেক প্রত্যাশার চাপ নিয়ে ফিরলেন তিনি। দলের নেতাকর্মী, বিশিষ্টজন, এমনকি সাধারণ মানুষও মনে করছে নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নানামুখী চ্যালেঞ্জের সামনের বাংলাদেশকে আলোর পথ দেখাবেন তারেক রহমান। তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ থেকে রাহুল রায়, চ্যানেল আই। সংবর্ধনা সমাবেশ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। প্রায় সোয়া 1 ঘন্টা হাসপাতালে অবস্থান করেন তারেক রহমান। জয়দেবের ভিডিওচিত্রে জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। রাজধানীর পূর্বাচলে জুলাই 36 এক্সপ্রেসওয়ের মঞ্চে গণসংবর্ধনা সমাবেশ থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পূর্ব নির্ধারিত এই কর্মসূচি জেনে সারা দেশ থেকে সমর্থক ও নেতাকর্মী ভিড় করেন হাসপাতালে। খুবই ভালো লাগছে। আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ চেয়ে আছে তারেক রহমানের বক্তব্য এবং এক নজর দেখার জন্য। টাং থেকে আমরা মহানগরের মহিলা দল এখনো পর্যন্ত আমরা কোনো কিছু খাই না, ওনাকে একটু দেখার জন্য। না, ওখানে দেখা হয় না, এখনো দেখা হবে। যতক্ষণ পর্যন্ত দেখা হয় না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। নেতাকর্মীদের ভিড় এড়িয়ে হাসপাতাল চত্বর ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এখন ইনশাল্লাহ তারেক জিয়ার হাতে দেশ আসলে বাংলাদেশ নিরাপত্তা থাকবেন, সব দেশের ধর্মর মানুষ নিরাপত্তা থাকবেন। উনি 31 দফা যে দেশে 31 দফা বাস্তবায়ন করে দেশকে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অর্জন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশবর্ণ নেতা তারেক জিয়ার কাছে আমরা দেশবাসী এই প্রত্যাশাটা করি যে দেশের সুষ্ঠু নির্বাচন হলে উনি দেশের প্রধানমন্ত্রী হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকের এই দিনটি সেই তথ্যকথাটিরই বাস্তবতার নিদর্শন। তারেক জিয়া আসলেন, তার স্নেহময়ী মায়ের পাশে দাঁড়ালেন। এখন তার সামনে বিশাল এক চ্যালেঞ্জ, সময়মতো নির্বাচন এবং স্থির, স্বনির্ভর
সকল ধর্ম মত নির্বিশেষে জাতি মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ। সেই চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে কতটা কিভাবে ধরে রাখতে পারেন, মোকাবেলা করতে পারেন, সেটি এখন দেখার বিষয়। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যা ৫টা ৫০ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায় তারেক জিয়াকে বহনকারী গাড়ির বহর। এভারকেয়ার হাসপাতালের মূল ফটক থেকে পায়ে হেঁটে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মায়ের শয্যা পাশে একান্তে সময় কাটান তারেক। খোঁজ খবর নেন মায়ের চিকিৎসার। এ সময় সিসিউর বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অপেক্ষায় ছিলেন। এর আগে বিকেল ৫:১৫ হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমান। সন্ধ্যা ৭:১৫টার পর গুলশানের বাসার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার পর গুলশানের নর্থ এভিনিউর ১৯৬ নম্বর বাসভবনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বাসায় প্রবেশের সময় তারেক রহমান আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান। কয়েক মাস আগে গুলশানের এই বাড়ির মালিকানা দলিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে হস্তান্তর করা হয়। রক্ষাকারী বাহিনী সহ সাংবাদিকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সকাল থেকে আপনারা অনেক কষ্ট করেছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক সেইভাবেই তাদের কাছে প্রকাশ করেছেন এবং উপস্থিত যারা ছিলেন তারাও সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছেন আমাদের জন্য আপনি দোয়া করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ওনাদেরকে বলছেন আমার জন্য আপনারা দোয়া করবেন। দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশের মাটিতে পা দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিমানবন্দরে খালি পায়ে নেন মাটির স্পর্শ, হাতে তুলে নেন দেশ মাতৃকার মাটি। দেশের প্রতি তার এই আবেগ ছুঁয়ে যায় প্রতিটি হৃদয়। সহযাত্রী স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে চকম আলেতার রিপোর্ট। তারেক রহমানকে নিয়ে বিমানের লন্ডন ফ্লাইট বৃহস্পতিবার সকাল 10টার দিকে সরাসরি সিলেটে অবতরণ করে। সিলেটে পৌঁছে তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাইটের ছবি দিয়ে লেখেন, অবশেষে সিলেটে বাংলাদেশের মাটিতে। সিলেট থেকে ফ্লাইটটি 11টা 40 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। ফ্লাইট থেকে তারেক রহমান তার স্বভাবসুলভ ভঙ্গিতে বেরিয়ে সোজা ভিআইপি টার্মিনালে এলে দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। ভিআইপিতে স্ত্রী এবং কন্যা সহ কিছুক্ষণ বসেন তিনি। সেখান থেকেই মোবাইলে কথা বলে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভিআইপি গেটে গাড়িতে ওঠার আগে তারেক রহমান হঠাৎ করে সেখানে ফুলের বাগানে যান। নিজ হাতে জুতার ফিতা খুলে বাগানের মাটিতে পা রাখেন তারেক রহমান। এক মুঠো মাটিও হাতে তুলে নেন তিনি। দলের সিনিয়র নেতাদের সাথে একটা বাসে ওঠেন তিনি। তারেক রহমানকে নিয়ে নজিরবিহীন নিরাপত্তায় গাড়িবহর বেরিয়ে আসে ভিআইপি থেকে। এয়ার কন্ডিশন গাড়ির সামনে দাঁড়িয়ে সকলের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।
গাড়ি বহর নিয়ে তারেক রহমান বিমানবন্দর থেকে সোজা যান জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণ অভ্যর্থনা মঞ্চে। ৬,৩১৪ দিন পর লন্ডনে নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশ জুড়ে সবার মাঝে ব্যাপক আগ্রহ, কৌতূহল এবং আবেগের সঞ্চার করেছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর সড়ক থেকে পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকার সবখানি মানুষের ঢল, খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তায় অবস্থান নেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ সেনাবাহিনীর সদস্যরা। তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে রাজধানীতে দলের কর্মী সমর্থকদের আবেগপ্রবণ দৃশ্য নিয়ে আবুল কাশেমের ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বিমানবন্দরের ৮ নম্বর ফটক থেকে রাজধানীর কুড়িল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার সহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়েছিলেন তারা। ১৭ বছর পর তারেক রহমানকে দেখেই স্লোগানে উচ্ছ্বসিত হন দলের কর্মী সমর্থকরা। লাল সবুজে আকাশ, সবার আগে বাংলাদেশ লেখা বুলেট প্রুফ এই বাস থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশের প্রোটোকলে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে প্রস্তুত মঞ্চের অভিমুখে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশবাসীর অপুরাণ ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে পর্যন্ত পথে উচ্ছ্বসিত সংবর্ধনায় তাকে বরণ করলেন লাখো জনতা। এই প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য অবিস্মরণীয় ও যুগান্তকারী বলছেন নেতাকর্মীরা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালনার কথাও বলেছেন অনেকে। রাসেল জমাদ্দারের ভিডিওচিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। সবার আগে বাংলাদেশ খচিত লাল সবুজ রঙে সজ্জিত বাসে করে 12:30টার দিকে রওনা করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বের গন্তব্যস্থল পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পৌঁছাতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। পথে পথে উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। দলীয় শীর্ষ নেতাকে এক নজর দেখতে জনতার ভিড় সংবর্ধনাস্থল এলাকা ছাপিয়ে পুরো বিমানবন্দর সড়ক উত্তরা বনানী পর্যন্ত পৌঁছে যায়। আমাদের খুব ভালো লাগতেছে, আমরা ঘরে বসে কাঁদিছি এই তারেক রহমানের জন্য। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আপ্লুত নেতাকর্মীরা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। বাংলাদেশের প্রত্যাশা পূরণের জন্য এবং বাংলাদেশের আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার অধীনে সেই নির্বাচনকে সরাসরি অংশগ্রহণ করবেন। বাংলাদেশের মানুষ আজ আনন্দিত, কারণ আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অন্যতম উত্তরাধিকারী তারেক রহমান আজকে আমাদের ভিতরে আসাতে আমরা মনে করি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। উনি একটা সুশাসন দেবেন, একটা নতুন একটা বাংলাদেশ দেবেন। এই নতুন বাংলাদেশের জন্যই বাংলাদেশের মানুষের অপেক্ষা, এবং তারেক রহমান সাহেব উনি প্রতিশ্রুতি দিয়েছেন 31 দফা। এই 31 দফার মধ্যে কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে উনি তার একটা রূপরেখা উনি দিয়েছেন। বিকেল 3:45টার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় তাকে শুভেচ্ছা জানান বিএনপি সহ সমমনা দলের নেতারা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা বলেন তারা।
তারেক রহমানের নেতৃত্বে। আজকে সেই জন্য আমাদের জন্য আনন্দের দিন। সব ষড়যন্ত্র নস্যাৎ করে মা মাটি মানুষের কাছে ফিরেছেন তারেক রহমান। এই লক্ষ্য জনতার উপস্থিতি বলে দেয় এদেশে কতটা জনপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রাণপুরুষ তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। জনসমুদ্রে পরিণত হয়েছিল রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তারা বলছেন আগামীর বাংলাদেশ করতে তারেক রহমানের দেখানো পথে হাঁটবেন তারা। মামুনুর রশিদের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তাকে স্বাগত জানাতে রাজধানীর কুড়িল বিশ্ব রোডের এক্সপ্রেসওয়ে যেন এক বিশাল জনসমুদ্র। ভোরের কুয়াশার চাদর ভেদ করে লাখো মানুষ আসতে থাকে এই ব্যস্ততম সড়কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্রোত নীলা মার্কেট ও বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে পৌঁছায়। তার নেতৃত্বে আবার বাংলাদেশে বিএনপি ক্ষমতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে, বাংলাদেশে একটা গণতন্ত্র রাষ্ট্র কায়েম হবে। তারেক রহমান আসা মানে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া, তারেক রহমান আসা মানে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, তারেক রহমান আসা মানে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হওয়া। ওনার হাত ধরে গণতন্ত্র ফিরে আসবে, কোটি কোটি জনতার ভিড় ওনার হাতে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে নানান প্রত্যাশার কথা তুলে ধরেন নেতাকর্মীরা। তার লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ তিনি গঠন করবেন। আমরা প্রত্যাশা করি এদেশের মানুষের প্রতিটি সেক্টরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয়তার জন্য ওনার ৩১ দফায় বাস্তবায়নই যথেষ্ট। মানুষের কল্যাণ অধিকার প্রতিষ্ঠিত হোক, ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত হোক, এই জন্য আগামী দিনে আমরা তারেক রহমানকে নেতৃত্বে চাই। তো অনেক প্রতীক্ষার ফসল আজকের দিনটা। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর স্লোগানে পুরো এলাকা জুড়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান এখন বাংলাদেশে। তার দেশে ফেরায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন তারা। রাজধানীর ৩৬ জেলা সরণি থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা তাদের। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছেন। পোস্টে জামায়াতের আমির লিখেছেন, জনাব তারেক রহমান সপরিবারে সুস্বাগতম। আর দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর বলেন, তারেক রহমানের ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। সপরিবারে জনাব তারেক রহমানের আগমনকে সুস্বাগতম জানাচ্ছি। এটা রাজনৈতিক দলের প্রধান আসছেন বা তিনি ভারপ্রাপ্ত প্রধান, কার্যত তিনি তো ডিফেক্টো। এখন সময় বলবে, দলকে নেতৃত্ব দেবেন। জাতীয় আমাদের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে আছে, অনেক কাজ, সব মিলে এখন বড় দায়িত্ব। আমরা আশা করব যে তিনি তার দায়িত্ব সুন্দর করে পালন করার চেষ্টা তিনি করবেন। ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন। তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের আশা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদের। যিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তার দেশে ফেরাটাকে আমি স্বাগত জানাই এবং এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথের যে যাত্রা, সে যাত্রা আরও সংহত হবে বলে মনে করি। এবং আরেকটি বিষয় হলো, সামনে নির্বাচনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে বিএনপিকে তারেক রহমান দেশে থেকে নেতৃত্ব দিলে বিএনপি আগের চেয়ে আরও অনেক সংহতভাবে এবং সমৃদ্ধভাবে নিজেরা কাজ করতে পারবে, সেটা আমি বিশ্বাস করি। সো আমি তারেক রহমানের দেশে আসাটাকে শুধুমাত্র বিএনপির জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছি। জামাত ও এনসিপি দুই দলই বলছে, আগামীর রাজনীতিতে তারেক রহমানের ভূমিকা কি হয় তার উপর নির্ভর করছে দেশের পরিবর্তন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে তার প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। তারেক রহমানের দেশে ফেরার খবর প্রচার করে বিবিসি জানিয়েছে তার নেতৃত্বাধীন দল বিএনপি নতুন বছরে বাংলাদেশের নির্বাচনের পর ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে 2008 সালে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নিপীড়নের শিকার হয়েছিলেন তারেক রহমান। তিনি তার অসুস্থ মা, 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে বলেও জানায় আল জাজিরা। এনডিটিভি বলছে তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী পদে আবির্ভূত হচ্ছেন বলেও জানায় এনডিটিভি। রয়টার্স বলছে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসাবে তারেক রহমানের আগমন সমর্থকদের উজ্জীবিত করেছে। এপি জানিয়েছে আসন্ন নির্বাচনে দেশের পরবর্তী নেতা হওয়ার জন্য একজন অগ্রণী প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। তার প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে বাংলাদেশে যখন ব্যাপক অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তখনই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। আনন্দবাজার পত্রিকা লিখেছে তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মী সমর্থকদের ঢল নামে। রফিকুল বাশার, চ্যানেল আই। 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শুক্রবার তারেক রহমানের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করবে চ্যানেল আই। 2003 সালের 28শে ডিসেম্বর ধারণ করা সাক্ষাৎকারটি ছিল কোনো টেলিভিশন চ্যানেলকে দেওয়া তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার, যেটি প্রচার হয়েছিল 2004 সালে 1 জানুয়ারি। শুক্রবার রাত 8:20 চ্যানেল আইয়ের পর্দায় আবারও দেখা যাবে দুর্লভ এই সাক্ষাৎকার, যেখানে উঠে এসেছিল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নানা দিক। আমাদের যে নির্বাচনী পদ্ধতি সেটা তো সম্পূর্ণভাবে দুর্নীতিতে ভরা। তার কারণ হচ্ছে যার টাকা আছে, যার কালো টাকা আছে, সেই এমপি হতে পারে। এটা হচ্ছে যে ইলেকশন যত হবে 5 বছর পর ইলেকশন হবে, দেশের মানুষ অভ্যস্ত হবে, তখন কিন্তু দেশের মানুষের কনসাস হয়ে যাবে, মানুষ সচেতন হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এইগুলো না কে তাদের জন্য কি বলছে বা কি করতে চাচ্ছে। মানুষ যত কনসাস হবে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে। অতীতে ভালো মন্দ দুটোই আছে, তবে মন্দটাকে আমরা অতীতের মন্দটাকে বাদ দেই, ভালোটাকে সাথে রাখি এবং ভবিষ্যতে যাতে আরো ভালো করা যেতে পারে সেই চেষ্টা করা উচিত সবার। এবার অন্যান্য সংবাদ। দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি 62 বছরে পদার্পণ করল। প্রতিবারের মতো দিনটি উদযাপন করেছে চ্যানেল আই। চ্যানেল আই প্রাঙ্গণে আনন্দঘন আয়োজনে স্মৃতিচারণ করেন বিটিভির সাবেক ও বর্তমান শিল্পী, কলাকুশলী, কর্মকর্তারা। মিথিলা নাজনীর রিপোর্ট। দীর্ঘ 61 বছর ধরে বাংলার মাটি ও মানুষের কথা বলা দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান। চ্যানেল আইয়ের সুসজ্জিত প্রাঙ্গণ থেকে শুরুতেই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির পরিচালক মণ্ডলীর সদস্যরা। নিঃসন্দেহে আজকের এই দিনটি আমাদের জন্য আনন্দের। বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন চ্যানেল আই পালন করে। এটা অনেকে প্রথম দিকে শুনে একটু বিস্মিত হয়েছিল যে জন্মদিন তো বাংলাদেশ টেলিভিশনের, চ্যানেল আই কেন পালন করে। এটা চ্যানেল আইয়ের ভূমিষ্ঠ হওয়ার আতুর ঘর হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, বলতে কোনো দ্বিধা নেই এবং এটি বলে আমরা সম্মানিত বোধ করি। যে কাজগুলো করছে এটা কিন্তু এই শিক্ষাটা কিন্তু বাংলাদেশ টেলিভিশন থেকে শেখার কারণেই আজকে কিন্তু বাংলাদেশ টেলিভিশনের 61 পার হয়ে 62তে পড়লো। আর আমরাও কিন্তু চ্যানেল আই এর মাঝে 25 বছর পার হয়ে 26-এ আছি। তো সুতরাং এটা কিন্তু বিশাল ব্যাপার কিন্তু যে আমরা একসাথে এগিয়ে যাচ্ছি। 61 পেরিয়ে 62তে পা দেওয়া বিটিভির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিটিভির মাধ্যমে গণমাধ্যম জীবন শুরু করা বিশিষ্টজনেরা। এখন আমরা অনুভব করি যে টেলিভিশন আমাদের অভিভাবক। এই অর্থে অনুভব করি যে আজকে যতটুকু পরিচিতি তৈরি হয়েছে সেটা তো আসলে টেলিভিশনের জন্যই পাওয়া। প্রতি সপ্তাহে
অবজারভারে লেখা হতো টেলিভিশনের অনুষ্ঠান সম্পর্কে, প্রমিজিং সুরকার ভালো কাজ করেছে। তো সেটা আমার অনুপ্রেরণা। এরকম ইতিহাস টেলিভিশনে অনেক আছে, যে জয়নুল ভাই, আলতাফ ভাই খুব বিখ্যাত অভিনেতা ছিলেন, সবাই চেনেন তাদেরকে। মানুষ সমবেত হয়েছিল, সমাজ তৈরি হয়েছিল, আবার মানুষ বিচ্ছিন্ন হচ্ছে, আবার মানুষ সমবেত হবে। বিটিভির উদ্বোধনী দিনে যে শিল্পীর গানে মুগ্ধ হয়েছিলেন দর্শক, সেই ফেরদৌসী রহমানের উপস্থিতি আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে। বিশেষ এদিনে চ্যানেল আইয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় এই গুণীজনকে। আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি, যে এই সঙ্গীত শিক্ষার আসরের শিশুরা যারা বড় হয়েছে, তারা যে সবাই গান গেয়ে বেরিয়েছে তা না, তাদের উঠে পড়ে এই আর্টের দিকে ঢুকেছে, হয় নাটক করেছে, নয় নাচে গেছে, নয় আবৃত্তি করেছে, এই ধরনের। কিন্তু যেটা বুঝেছি যে তাদের এই যে সাত সুর কিন্তু তাদেরকে বেঁধেছিল। আয়োজনে ছিল বিটিভির সেই সময়ের শিল্পীদের মনোমুগ্ধকর গানের পরিবেশনা। ওই আমার কাঞ্জুসা মামু, ও মামু, ওই আমি বাসিকার যাইমু, আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইয়ের পর্দায়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রতিভাবান 15 জন সঙ্গীত শিল্পী নিয়ে চলছে পিওজি মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর সেমিফাইনাল। বিচারকদের রায় আর দর্শকদের ভোটে বাছাই করা হবে সেরা 8 জন শিল্পীকে। এই আয়োজন শুধু সঙ্গীত প্রতিযোগিতায় নয়, বরং দেশের ঐতিহ্য ধরে রাখা সহ পরিবেশ সংরক্ষণে সৃষ্টি করবে জনসচেতনতাও। আফরোজা হাসির রিপোর্ট। আবহমান বাংলার হারাতে বসা সুর ও সঙ্গীত অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর সেমিফাইনাল। আমার মনে ভোলা চাঁদ ছলক করে, আমার মনে ভোলা চাঁদ ছলক করে, বাঁধি হইল ছয় জনা। মহৎ এই প্রয়াসের সারথি শহর ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা সম্ভাবনাময় 15 জন সঙ্গীত শিল্পী, যারা আকণ্ঠ চিত্তে গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি, ভাওয়াইয়া ও আধুনিক গান। সাথে রয়েছে দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মেলবন্ধন। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, এই প্রতিযোগিতা শুধুমাত্র সুরের উৎসবই নয়, দিচ্ছে পরিবেশ সংরক্ষণেরও বার্তা, যেখানে সুর আর সঙ্গীতের মাঝে উঠে এসেছে প্রকৃতি, প্রাণীজগৎ এবং বাস্তুতন্ত্র রক্ষার তাগিদ। সবুজ সুরের সন্ধানে বাংলার সুর, সঙ্গীত, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও রাখবে অনন্য ভূমিকা, প্রত্যাশা দর্শক ও শুভানুধ্যায়ীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা 15 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও এহসানুল মাহবুব জুবারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শফিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জামায়াত চায় এবারের নির্বাচন উৎসব মুখর হোক। ঢাকা 15 থেকে জামায়াত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা চাই আগামী নির্বাচন উৎসবমুখী পরিবেশে হোক। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি।
তুরস্কে বড়দিন ও নিউ ইয়ারে আইএসের পরিকল্পিত হামলা নস্যাৎ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আইএসের সন্দেহভাজন 115 জন আটক। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, খুনিরা বাইরে ঘুরে বেড়ালে গানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হলে দেশের মানুষ নিরাপদে থাকবে বলে মন্তব্য করেন তিনি। রংপুর নগরীর জুলাই চত্বরে সাংবাদিকদের তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রযন্ত্র বা প্রশাসন জড়িত থাকায় চিহ্নিত খুনি দেশে আছে নাকি ভারত পালিয়ে গেছে তা স্পষ্টভাবে বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। খুনিদেরকে গ্রেফতার করা হয় তাহলে কারোর জন্যই গানম্যানের প্রয়োজন হবে না। যদি খুনিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশের সকল মানুষ তারা নিরাপত্তার মধ্যে থাকবে। যদি খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয় তাহলে সম্ভাব্য যারা খুনের পরিকল্পনা করছে, অপরাধের পরিকল্পনা করছে, তারাও নিবৃত্ত হবে, একটা ডিটারেন্স তৈরি হবে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সামগ্রিকভাবে তার একটা উন্নয়ন ঘটবে। ডিজিটাল আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে বড়দিন ও নববর্ষ উপলক্ষে আইএসের পরিকল্পিত হামলা নস্যাৎ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ইস্তাম্বুল সহ বিভিন্ন এলাকায় চলা অভিযানে আইএসের সন্দেহভাজন 115 জন সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ এবং সাংগঠনিক নথিপত্র জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, আইএস সমর্থকরা অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল। তুরস্কের বাইরে থাকা জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ ছিল তাদের। আরও কয়েকজন সন্দেহভাজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়ার সীমান্ত এলাকায় আইএস নির্মূলে স্থানীয় পুলিশকে সহায়তা করছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শিল্পী কাজী তামান্নার শিল্পী জীবনের 25 বছর উদযাপন উপলক্ষে গ্যালারি চিত্রকে আজ থেকে শুরু হয়েছে 25-এ-25 শিরোনামে একক শিল্পকর্ম প্রদর্শনী। এমিরিটাস অধ্যাপক বরেণ্য শিল্পী রফিকুন নবী সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় শিল্পীর মেটাল ও উড ওয়ার্ডের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, যেখানে সংসার ও সাংবাদিকতার পাশাপাশি শিল্পের সাধনা কঠিন বিষয়, সেখানে শিল্পী কাজী তামান্না মেটালে যে শিল্পকর্মগুলো প্রদর্শনীতে রেখেছেন তার প্রতিটি অসাধারণ। সভাপ্রধান ছিলেন সাবেক রাষ্ট্রদূত লেখক মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান, শিল্পী কাজী তামান্না ও সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ। মেটাল, উড, বাটিক, অ্যাপ্লিক, অ্যাক্রিলিক সহ বিভিন্ন মাধ্যমে কাজ করা 25টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীটি আগামী 31শে ডিসেম্বর বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে 40% শুল্ক কমিয়েছে সরকার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি মূল্য সহনীয় রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুর সহ সব ফল আমদানির উপর অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন গির্জায় গির্জায় প্রার্থনা আর উৎসব মুখর আয়োজনে উদযাপন। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে।
ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মানুসারীরা শুভ বড়দিন উদযাপন করেছেন। এবছর যীশু খ্রিস্টের জুবিলি বছর পার হয়ে খ্রিস্ট ধর্মানুসারীরা অত্যন্ত আনন্দের সঙ্গে বড়দিন পালন করেছেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোতে সারা পৃথিবীর মানুষের শান্তি কামনায় প্রার্থনা করা হয়। তীব্র শীত ও ঘন কুয়াশায় উত্তরাঞ্চল সহ সারা দেশের জনজীবন স্থবির হয়ে পড়েছে। কোথাও কোথাও সূর্যের দেখা মেলেনি গত কয়েকদিনেও। তীব্র শীত আর কনকনে ঠান্ডায় গত কয়েকদিন ধরে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। সকাল 6টায় লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্ভোগে পড়েছেন জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে বেশি সমস্যায় পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রয়োজনীয় কাঁচ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কুড়িগ্রামে শীত ও কুয়াশার দাপটে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। 4 দিন ধরে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। খেলার খবর শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জনস্রোতের সামনে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা, সবাইকে নিয়ে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গঠনের অঙ্গীকার। We have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। 1.5 যুগের বেশি সময় পর দেশের মাটিতে মা খালেদা জিয়ার পাশে তারেক রহমান, দ্রুত পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আবেগ আপ্লুত তারেক রহমান, খোলা পায়ে নিলেন মাটির স্পর্শ, হাতে তুললেন দেশমাতৃকার মাটি। প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানীতে গণজোয়ারের জনসমুদ্র। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পতাকাবাহীর প্রত্যাবর্তনে উচ্ছ্বাসে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশ টেলিভিশন বিটিভির ৬২ বছরে পদার্পণ। চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আনন্দ আয়োজনে সোনালী দিনের স্মৃতিচারণ। এবং প্রতিভাবান 15 শিল্পী নিয়ে পিওজি মিউজিক ক্লাবে সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর সেমিফাইনাল। বিচারক ও দর্শকদের ভোটে সেরা 8 বাছাই। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।